ওই মুহূর্তে মস্তিষ্কে শুধু চলছিল যে প্রাণ থাকুক বা না থাকুক, স্বাধীনতাটা অনেক প্রয়োজন। বেঁচে থাকলে বাঁচার মতো না বেঁচে ফিরতে পারলে সেই জায়গায় আমার মনে হয় না জীবনের বা সেই স্বাধীনতার কোনো মূল্য থাকে। রাবার বুলেট যখন লাগে শেষে কিডনির কাছে দুটা, তখন পড়ে যাই। আমি একাই যদি নাটক করে থাকি, বাংলাদেশের যতগুলো লাশ আছে তারা কি এই নাটক করলে তাদের ভেতর কি প্রাণ আসবে? আমি তাদের কাছে এই জবাবটা চাই। যারা এই নাটকে নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সেই নাটকের পুরস্কারটা আপনারা কোথায় দিয়েছেন? আমি হয়তো বেঁচে আছি, কিন্তু আমার যে হৃদয়ের রক্তক্ষরণ হয় সেইটার কিন্তু তোমরা কাফন পরায় দাফন করাতে পারো না, কারণ আমি ভিতর থেকে মৃতপ্রায়। বলতে বাধ্য হচ্ছি যে যারা কর্মরত ছিলেন যথেষ্ট খারাপ ব্যবহার করেছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা কঠোর হতে পারে, কিন্তু তারা আমাদের সাথে সরাসরি বাজে ব্যবহার করতে পারে না, কোনো শিক্ষার্থী না, কোনো জনগণের সাথে না। একটা ফেসবুকে লিখতে পারছেন না, আপনার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মে আপনার নিজস্ব প্রোফাইল থেকে কিছু লিখতে পারছেন না, সেই জায়গায় সেই জীবনের কোনো মূল্য থাকে বলে আমার মনে হয় না। 18 জুলাইয়ের যে ঘটনা ওইটা ইতিমধ্যে সবাই জানে। তো অনুপ্রেরণার কথাটা বলতে গেলে অনুপ্রেরণা আসলে এসেছে সবাইকে রাজপথে দেখেই। আর যেভাবে তখন চারপাশ থেকে এত মৃত্যুর খবর আসছে, এত কিছু সঠিকভাবে তখন নিশ্চিত হতে পারছি না কোনটা সত্যি কোনটা মিথ্যা। স্বাভাবিকভাবে যেভাবে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করি, সেখানেও আমরা যখন স্বাভাবিকভাবে সেটা ব্যবহার করতে পারছি না, সেই জায়গা থেকে কিন্তু একটা ভীতি সঞ্চার হয় মনে, যে কিছু তো একটা হচ্ছে। না হলে কিন্তু সব কিছু স্বচ্ছ থাকলে এভাবে লুকাবার বা এভাবে সংবাদ মাধ্যমগুলোকে সংবাদ এড়িয়ে যাওয়ার কিছু নেই। তো সেই জায়গা থেকে অনেক চিন্তিত হতে থাকি, ভয় থাকে। এতগুলো মৃত্যুর ফুটেজ ভিডিওস যখন চোখের সামনে আসতে দেখি, ওই রাতগুলো নির্ঘুম কেটেছে। আমি যেটা বরাবর বলি, শুধু আমার না, আমার মনে হয় এই প্রজন্মের প্রতিটা মানুষের নির্ঘুম রাত কেটেছে। যাদেরকে চিনি না তাদের জন্য চোখে পানি এসেছে। তো সেই জায়গা থেকে নিজের দায়বদ্ধতা থেকে আর কোনোভাবেই ঘরে বসে থাকা যায়নি। আর শুধু এই অবদান আমার না, হাজার হাজার শিক্ষার্থী সেদিন রাজপথে নেমেছে। হয়তো একটা কারণে, কিছু নির্দিষ্ট কারণে হয়তো আমি হাইলাইট হয়ে গিয়েছি, কিন্তু আমার চেয়েও অনেক বেশি অবদান যারা রেখেছে, হয়তো তারা এখনও সেভাবে জনগণের সামনে বা তারা প্রাপ্য সম্মানটুকু হয়তো পাচ্ছে না। তবে তাদের সকলের প্রতি শ্রদ্ধা আর সম্মান আমার সবসময় থাকবে। আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞ থাকব, কারণ প্রত্যেকটা মানুষ নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে। ক্লাস 3-4-এ পড়া বাচ্চাগুলো আমি দেখেছি আন্দোলনের সময় মাঠে এসেছে। শেষ 5 তারিখেও যখন আমরা সব কিছু জানার আগে আন্দোলনে নামি, খুবই ছোট দুটো বাচ্চা, ওদের বয়স 7 কি 8 বছর হবে, ওরা এরকম বাসায় থেকে আমরা দেখেছি, বাসায় থেকে না বলে বের হয়ে এসেছে, শিকারপুর নামক এক জায়গা থেকে হেঁটে হেঁটে এসেছে, কারণ গাড়ি ছিল না। তো এই যে স্পিরিট, স্পৃহা প্রত্যেকটা মানুষের মধ্যে ছিল, রিক্সাওয়ালা থেকে শুরু করে প্রত্যেকটা মানুষের কলিজায় তখন এক বুক ভর্তি সাহস আর চোখ ভরা স্বপ্ন যে আমাদের দেশের স্বাধীনতাটা আবার আমরা ফেরত আনবো। এইরকম জায়গা, এরকম চিন্তা ভাবনা থেকেই আসলে সেই দিন রাজপথে ছুটে যাওয়া আর তারপরের ঘটনার সাক্ষী হওয়া, যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হই। তারপরে তো আলহামদুলিল্লাহ বেঁচে আছি। কিছুটা গুজব ছড়ানো হলেও আমি চেষ্টা করেছি সেইটা হাসপাতাল থেকে ফিরে যখন নেট আসে আমি সবাইকে বলেছি যে গুজবে কান দিবেন না, আমি আলহামদুলিল্লাহ বেঁচে আছি, সুস্থ আছি। তারপরেও মানুষ হয়তো নতুন করে আমরা দেখছি অনেক অজানা ফুটেজ সামনে আসছে, সেই জায়গা থেকে হয়তো আমার ফুটেজটাও চলে এসেছে, এই জন্য অনেকে ভাবছে যে আমি মৃত। তো তাদেরকে সবাইকে বলতে চাই যে আপনাদের ভালোবাসা, আপনাদের দোয়ায় আমি সুস্থ আছি। আর যেই যেই জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটেছে, আমার মনে হয় অনতিবিলম্বে যত দ্রুত সম্ভব এই হত্যাকাণ্ডগুলোর বিচার, এখন সে যেই হোক না কেন, যেই পর্যায়ের, যেই ক্ষমতাশালী হোক, যে বিত্তশালী হোক, যেই হোক, একটা প্রাণের চেয়ে বড় কিছু হতে পারে না। হয়তো আমরা এই সময়, আমি ফিরেছি বা আমাদের মতো অনেকজন ফিরেছে, কিন্তু অনেকেই ঘরে ফেরেনি। তাদের প্রাণ কোনোভাবেই আমরা ফেরাতে পারবো না। তাদের প্রাণ না ফেরাতে পারলেও আমার এতটুকু আবেদন থাকবে রাষ্ট্রের কাছে যে তাদের এই যে মৃত্যু, অপমৃত্যু, তাদেরকে যে হত্যা করা হয়েছে, সেই সুষ্ঠু বিচারটুকু যেন অন্তত এই মাটিতে হয়, যেন আমরা শিক্ষার্থীরা, আমরা তাদের পরিবার যারা আছে সবাই যেন আমরা দেখতে পাই। যখন আমরা বের হয়েছি, আমরা মেইন রোডে যাবার পথে অনেকবার বাধাপ্রাপ্ত হয়েছি।
তারপরে যখন আমরা যাই সদর থানার ওখানেও আমরা একবার বাধাপ্রাপ্ত হলে আমরা আরও এগিয়ে যাই। এশিয়া পার হবার সময় তখন আমাদেরকে এপিবিএন হবে কি বিজিবি সদস্য হবে, আমাদেরকে হাত জোর করে বলছিল যেন আমরা সামনে না এগোই। আমাদের মধ্যে অনেকজন তখন কথা বলছিল, তখনও আমরা ভালোভাবেই কথা বলেছি যে আমাদেরকে যেন যেতে দেওয়া হয় প্লিজ। ওনারাও তখন যথেষ্ট ভালোভাবে বলেছে, আমরাও ভালোভাবে কথা বলে আমরা ওদিক থেকে প্রায় সবাই জোরপূর্বক ওই জায়গাটা থেকে এগিয়ে যাই। যাবার পরেই জেলা স্কুলের ওদিক থেকে এগোতেই পিছনে ইতিমধ্যে আমরা অনেক শব্দ প্রথমে আমাদের কানে অনেকগুলো শব্দ আসে, তখন একরকম আতঙ্কের সৃষ্টি হয়। তখন দেখতে পারি যে আমরা চোখ মুখ জ্বলছে, জ্বালা পোড়া করছে। তখন ওই সময়টায় বুঝতে পারলাম যে টিয়ার গ্যাস মারা হয়েছে। চেষ্টা করেছি যতটুকু সম্ভব আমি ওইখানে বসে অবস্থানটা নিশ্চিত করতে, সবাই যেন ফেরত আসে। আমি সবাইকে ফেরাবার চেষ্টা করছিলাম। ওই মুহূর্তে মস্তিষ্কে শুধু চলছিল যে প্রাণ থাকুক বা না থাকুক, স্বাধীনতাটা অনেক প্রয়োজন। বেঁচে থাকলে বাঁচার মতো না বেঁচে ফিরতে পারলে সেই জায়গায় আমার মনে হয় না জীবনের বা সেই স্বাধীনতার কোনো মূল্য থাকে। সেই জায়গা থেকে আমি চেষ্টা করছিলাম, বা রাবার বুলেট যখন লাগে শেষে কিডনির কাছে দুটা, তখন পড়ে যাই। তারপরেও ওই জায়গায় এটা আমার বলতে বাধ্য হচ্ছি যে যারা কর্মরত ছিলেন যথেষ্ট খারাপ ব্যবহার করেছে। রাষ্ট্রের যারা আইন শৃঙ্খলা বাহিনী থাকে তাদের নৈতিক দায়িত্ব হচ্ছে শৃঙ্খলা বজায় রাখা, ঠিক আছে। সেই জায়গায় তারা একটা যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা কঠোর হতে পারে, কিন্তু তারা আমাদের সাথে সরাসরি বাজে ব্যবহার করতে পারে না, কোনো শিক্ষার্থী না, কোনো জনগণের সাথে না। তো এইটার কারণে আমি অবশ্যই ব্যথিত যে একজন দায়িত্ববান মানুষ একজন দায়িত্বের জায়গা থেকে কিভাবে একজন শিক্ষার্থীকে গালমন্দ করতে পারে বা বলতে পারে যে টিকটক করতে রাস্তায় আসছেন, ভাইরাল হতে রাস্তায় আসছেন। তখনকার পরিস্থিতি সবার জানা। আর আমার কথা হচ্ছে, আমি একাই যদি নাটক করে থাকি, বাংলাদেশের যতগুলো লাশ আছে তারা কি এই নাটক করলে তাদের ভেতর কি প্রাণ আসবে? আমি তাদের কাছে এই জবাবটা চাই। প্রত্যেকটা লাশ বা প্রত্যেকটা আহত মানুষ যদি নাটক করে থাকে তাহলে তাদের ক্ষতিপূরণগুলো কি তারা এখন ফেরত সেইভাবে ফেরত আসবে? তাহলে সেই নাটকের সমাপ্তি কি, আমাদের প্রাপ্তি কি? আমি আমার কথা বাদ দিচ্ছি বরাবর, কারণ আমি যথেষ্ট সুস্থ আছি। কিন্তু যারা এই নাটকে নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সেই নাটকের পুরস্কারটা আপনারা কোথায় দিয়েছেন? এই প্রশ্ন আমার তাদের কাছে থাকবে, যারা নিজের নৈতিক দায়িত্ব নিজের জায়গা থেকে অবক্ষয় ঘটিয়ে তখন স্বৈরশাসকের পক্ষ নিয়ে আপনারা আপনাদের নিজের দায়িত্বের জায়গাটাকে লাঞ্ছিত করেছেন। তখন আসলে বললাম তো, রাতের পর রাত জেগে নির্ঘুম রাত কেটেছে। কোনোভাবেই হৃদয়ের যে রক্তক্ষরণ, এরকম একটা ফেসবুকে আমি উন্মুক্ত চিঠি লিখে বের হয়ে যাই। প্রথমে আমি লিখেছিলাম মা বাবার কাছে, পরে আমি ভাবলাম যে না, আমার মতো তো অনেকজন বের হতে পারছে না। আমি তাদের সাথে যোগাযোগ করছি, অনেকজন কান্নাকাটি করছে যে হ্যাঁ, আমাদের ভাই বোন রাস্তায় মারা যাচ্ছে, এত কিছু হচ্ছে, আমরা নামতে পারছি না। তারপরে আমি চিঠিটা এডিট করে সবার মা বাবার উদ্দেশ্যে লিখে গিয়েছিলাম, যেন সবাই অন্তত জানতে পারে যে আমি কোন চিন্তা থেকে গিয়েছি। অন্তত আমার মনের কোনো কথা যেন ওই মুহূর্তে অপূর্ণ না থাকে। এই জন্য আমি বলে গিয়েছিলাম যে আমি হয়তো বেঁচে আছি, কিন্তু আমার যে হৃদয়ের রক্তক্ষরণ হয় সেইটার কিন্তু তোমরা কাফন পরায় দাফন করাতে পারো না, কারণ আমি ভিতর থেকে মৃতপ্রায়। আর এরকম জীবিত লাশ হয়ে নিজের নৈতিক অবক্ষয় এই জায়গা থেকে আসলে তখন মৃতপ্রায় বলা চলে। যখন আপনার স্বাধীনতা, আপনি আপনার কথা বলতে পারছেন না, আপনি আপনার বাক স্বাধীনতা নেই, আপনি একটা ফেসবুকে লিখতে পারছেন না, আপনার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মে আপনার নিজস্ব প্রোফাইল থেকে কিছু লিখতে পারছেন না, সেই জায়গায় সেই জীবনের কোনো মূল্য থাকে বলে আমার মনে হয় না।